আসসালামু আলাইকুম। জ্ঞানালাপ আর্কাইভে আপনাদের সবাইকে স্বাগত। স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা শুধু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই নয়, বরং বাঙালি হিসেবে আমাদের পরিচয়ের একেবারে গোড়ার কথা। একদম ঠিক। আমরা আজ ডুব দিতে চলেছি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শনে, চর্যাপদে। পরীক্ষার প্রস্তুতিতে তো এটা লাগবেই, কিন্তু তার চেয়েও বড় কথা হলো এটা আমাদের হাজার বছরের পুরনো সংস্কৃতির একটা টাইম ক্যাপসুলের মতো। টাইম ক্যাপসুল, দারুণ বলেছেন। তাহলে চলুন এই ক্যাপসুলটা খোলা যাক। আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হল চর্যাপদ। এর আবিষ্কার, কবি, ভাষা, সমাজচিত্র, এই সব কিছু থেকেই তো এমসিকিউ বা লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে, তাই না? হ্যাঁ, প্রায়শই আসে। এই আলোচনাটা সেই প্রস্তুতিতে নিশ্চয়ই সাহায্য করবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। এখন আমরা চর্যাপদের সামগ্রিক পরিচয় নিয়ে আলোচনা শুরু করতে পারি। অবশ্যই। তো হাজার বছর আগের এই গুপ্তধনের খোঁজ পাওয়ার গল্পটা ঠিক কী ছিল? কোথা থেকে এর সন্ধান শুরু হলো? এর শুরুটা কিন্তু বেশ মজার, অনেকটা ডিটেকটিভ গল্পের মতো। প্রথম সূত্রটা পাওয়া যায় 1882 সালে। 1882 সালে? হ্যাঁ, রাজা রাজেন্দ্রলাল মিত্র তার একটা বই, দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল, এ প্রথম ইশারা দেন যে নেপালে কিছু প্রাচীন বৌদ্ধ পুঁথি থাকতে পারে। ও, মানে উনি শুধু একটা সম্ভাবনার কথা বলেছিলেন? ঠিক তাই, তিনি শুধু পথটা দেখিয়ে দিয়েছিলেন, কিন্তু আসল আবিষ্কারের কৃতিত্বটা অন্য একজনের। তাহলে সেই অভিযানে কে নামলেন? কে সেই ব্যক্তি যিনি শেষ পর্যন্ত এই পুঁথি খুঁজে পেলেন? সেই কৃতিত্বটা যায় মহামহাপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর কাছে। তিনি হাল ছাড়েননি। বেশ কয়েকবার নেপালে যাওয়ার পর অবশেষে 1907 সালে। 1907 সাল? এই সালটা তো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো 1907 সালে তিনি নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি ধুলোমাখা তাক থেকে এককোছা পুঁথি আবিষ্কার করেন। আর সেইটাই ছিল আমাদের চর্যাপদ। তার মানে তিনি শুধু একটা পুঁথি পাননি, আরও কিছু ছিল? হ্যাঁ, এটাই তো মজা। তিনি চর্যাচর্য বিনিশ্চয় মূল চর্যাপদের পুঁথিটার সাথে আরও 3টি অপভ্রংশ ভাষার পুঁথি পেয়েছিলেন। কি কি ছিল সেগুলো? ছিল সরহপাদে দোহা, কৃষ্ণপাদের দোহা আর ডাকর্ণব। এই 4টি পুঁথি একসাথে পাওয়ার ফলে আমরা সেই সময়কার বৌদ্ধ সাধকদের জগৎ সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা পাই। দারুণ ব্যাপার। তো এই 4টে পুঁথি একসাথে পাওয়ার পর সেগুলো সাধারণ মানুষের কাছে এলো কিভাবে? সেটার জন্য আরও প্রায় 9 বছর অপেক্ষা করতে হয়েছে। 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই 4টি পুঁথিকে একত্রিত করে একটি বই হিসেবে প্রকাশ করা হয়। আর বইটার একটা খুব বিখ্যাত নাম ছিল, তাই না? হ্যাঁ, নামটাও ছিল বেশ ওজনদার। হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা। বাহ, নামের মধ্যেই যেন একটা ইতিহাস লুকিয়ে আছে। কিন্তু এই যে পুঁথিটার মূল নাম আপনি বললেন, চর্যাচর্য বিনিশ্চয়, এটা নিয়েও নাকি পণ্ডিতদের মধ্যে বেশ বিতর্ক আছে। হ্যাঁ, আছে। হরপ্রসাদ শাস্ত্রী এই নামটাই দিয়েছিলেন। এর অর্থ হল কোন কাজটা আচরণীয় আর কোনটা অনাচরণীয় তার নিশ্চয় বা নির্ণয়। মানে একরকমের আচরণবিধি। একদম। কিন্তু অন্য পণ্ডিতরা এর সাথে একমত হননি। যেমন ধরুন, বিধুশেখর শাস্ত্রী মনে করতেন পুঁথিটার আসল নাম হওয়া উচিত আশ্চর্যচর্যচয়। আশ্চর্যচর্যচয়? হ্যাঁ। আবার ডক্টর প্রবোধচন্দ্র বাগচি বা ডক্টর সুকুমার সেনের মতো গবেষকরা এর নাম বলেছেন চর্যাগীতিকোষ। আচ্ছা। তবে নাম যাই হোক না কেন, একটা বিষয় তো কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই যে এটাই বাংলা ভাষায় লেখা প্রথম আবিষ্কৃত সাহিত্যিক নিদর্শন, আমাদের সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র প্রামাণ্য দলিল। আর এটা তো মূলত গানের সংকলন, তাই না? ঠিক। তাই একে আমরা বাংলা ভাষার প্রথম কবিতা সংকলনও বলতে পারি। অবিশ্বাস্য। ভাবতেই অবাক লাগে যে আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলছি যা আমাদের ভাষার একেবারে জন্মমুহূর্তের সাক্ষী। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে, এই পুঁথিটা ঠিক কতটা পুরনো? এটা কোন সময়ে লেখা হয়েছিল তা নিয়ে কি বিশেষজ্ঞরা একমত? এখানেই তো আসল মজাটা। এটা একটা বড় সড় ধাঁধা। এর রচনাকাল নিয়ে পণ্ডিতদের মধ্যে বেশ কিছু মতভেদ আছে, আর পরীক্ষার জন্য এই ভিন্ন ভিন্ন মতগুলো জেনে রাখা খুব জরুরি। তাহলে একে একে শোনা যাক, সবচেয়ে পুরনো সময়কালের কথা কে বলেছেন? সেই দাবিটা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তার মতে চর্যাপদ লেখা শুরু হয়েছিল 650 খ্রিস্টাব্দের দিকে এবং চলেছিল 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। 650 থেকে 1200, তার মানে প্রায় 550 বছর ধরে। হ্যাঁ, তার মতে যদি এটা সত্যি হয় তাহলে আমাদের সাহিত্যের বয়স প্রায় 1400 বছর।
কিন্তু অন্যরা কি এই মত মেনে নিয়েছেন? সবাই নয়। ভাষাতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায় একটা ভিন্ন মত দেন। তিনি চর্যার ভাষা বিশ্লেষণ করে বলেন এর সময়কাল হওয়া উচিত ৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে। ওহ, মানে তিনি প্রায় ৩০০ বছর পরের কথা বলছেন। হ্যাঁ, আর ড. সুকুমার সেন এর সময়কালকে আরও একটু প্রসারিত করেছেন। তিনি বলেছেন ৯০০ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দের মধ্যে পদগুলো রচিত হয়েছে। তাহলে এত সব মতভেদের মধ্যে কি কোনো বিষয়ে মিল আছে? একটা বিষয়ে সবাই মোটামুটি একমত, সেটা হলো চর্যাপদ যে সময় লেখা হয়েছিল তখন বাংলায় পাল রাজাদের শাসন ছিল। মানে এটি পাল আমলের এক অসাধারণ সৃষ্টি। আচ্ছা, তাহলে আমরা সময়কালটা মোটামুটি বুঝলাম। এবার আসা যাক সেই মানুষগুলোর কথায়, যারা এই পদগুলো লিখেছিলেন। কারা ছিলেন তারা? তারা ছিলেন বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য, মানে একাধারে কবি এবং সাধক। তিব্বতী কিংবদন্তি অনুযায়ী তারা ৮৪ সিদ্ধা নামে পরিচিত। ৮৪ সিদ্ধা মানে ৮৪ জন? হ্যাঁ, ৮৪ জন মহাসিদ্ধ পুরুষ। তাদের অনেকেই এই পদগুলো রচনা করেছেন বলে মনে করা হয়। তাহলে আমরা কি ৮৪ জন কবিরই পদ পেয়েছি? না, না, ততজনের পাইনি। পুঁথিটাতে ঠিক কতজন কবির পদ ছিল তা নিয়েও সামান্য মতভেদ আছে। ড. মোহাম্মদ শহীদুল্লাহর মতে ২৩ জন, আর ডক্টর সুকুমার সেন? তার মতে ২৪ জন। সংখ্যাটা খুবই কাছাকাছি। আচ্ছা, আর পদের সংখ্যা? পুরো পুঁথিটা কি পাওয়া গেছে, নাকি এর কিছু অংশ হারিয়ে গেছে? দুর্ভাগ্যবশত আমরা পুরোটা পাইনি। মনে করা হয় মূল পুঁথিতে ৫১টি বা কোনো কোনো মতে ৫০টি পদ ছিল, কিন্তু আমরা পেয়েছি ৪৬টি। ৪৬টি? হ্যাঁ, মানে ৩টি পদ ২৪, ২৫ ও ৪৮ নম্বর পুরোপুরি অনুপস্থিত, আর ২৩ নম্বর পদটির শেষ অর্ধেক পাওয়া যায়নি, ছেঁড়া ছিল। ইস, ইতিহাসের কত গুরুত্বপূর্ণ অংশ হয়তো ওই ছেঁড়া পাতাগুলোই হারিয়ে গেছে। সত্যিই তাই। আচ্ছা, এই যে ২৩ বা ২৪ জন কবির কথা বলা হলো, তাদের মধ্যে কি এমন কেউ ছিলেন যিনি অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা বিখ্যাত? এখান থেকেও তো প্রশ্ন আসে। অবশ্যই, কয়েকজনের নাম তো জানতেই হবে। যেমন লুইপা। চর্যার একেবারে প্রথম পদটা তারই লেখা। এ কারণে তাকেই বাংলা সাহিত্যের আদি কবির সম্মান দেয়া হয়। তাহলে লুইপা হলেন আমাদের ভাষার প্রথম কবি। দারুণ। আর কে আছেন? এরপরেই বলতে হয় কাহনুপার কথা। উনি ছিলেন এই দলের, মানে বলা যেতে পারে সুপারস্টার। সুপারস্টার? কেন? কারণ আবিষ্কৃত পুঁথিতে সবচেয়ে বেশি, মানে ১৩টা পদ একাই তিনি লিখেছেন। তার পদের সংখ্যা এবং দার্শনিক গভীরতার কারণে অনেকেই তাকে চর্যাপদের শ্রেষ্ঠ কবি বলে মনে করেন। ১৩টা পদ একা, তার মানে চর্যার একটা বড় অংশই তো তার লেখা। একদম। আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি হলেন ভুসুকুপা। ভূষকোপা, তার বিশেষত্ব কি? তিনি প্রথম ব্যক্তি যিনি নিজেকে লিখিতভাবে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। তার একটা পদে সে বিখ্যাত লাইনটা আছে, আজি ভূষুকু বাঙালি ভইলে। ঠিক, এটা আমাদের বাঙালি পরিচয়ের প্রথম সাহিত্যিক দলিল। ওয়াও, এটা তো শুধু একটা কবিতার লাইন নয়, এটা একটা ঐতিহাসিক ঘোষণা। আর কোনো বিশেষ কবি? হ্যাঁ, যেমন সবরপা, যাকে ড. মোহাম্মদ শহীদুল্লাহ সবচেয়ে প্রাচীন চর্যাকর মনে করতেন। আবার কুক্কুরিপার নামও আসে, যাকে অনেকে চর্যার একমাত্র মহিলা কবি হিসেবে বিবেচনা করেন। আর ঢেনঢনপা, ওন পদে নাকি দারিদ্র্যের ছবি পাওয়া যায়? হ্যাঁ, তার পদে তৎকালীন বাঙালি চিরন্তন দারিদ্র্যের এক মর্মান্তিক ছবি ফুটে উঠেছে। আচ্ছা, এবার আমরা চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করতে পারি। এই অংশটা থেকে প্রায় প্রশ্ন আসে। ঠিক, চর্যাপদের ভাষাটাই এর সবচেয়ে রহস্যময় এবং আকর্ষণীয় দিক। হরপ্রসাদ শাস্ত্রী প্রথম এর ভাষাকে বলেছিলেন সান্ধ্য ভাষা। সান্ধ্য ভাষা বা আলোআধারী ভাষা, এর মানে কি? এর মানে হল এই ভাষার দুটো স্তর আছে, একটা বাইরের বা সাধারণ অর্থ, যা সবাই বুঝতে পারে, আর একটা হল ভেতরের বা গূঢ় আধ্যাত্মিক অর্থ। মানে অনেকটা ধাঁধার মতো। একদম। বাইরের স্তরে হয়তো বলা হচ্ছে নৌকা বাওয়ার কথা, কিন্তু এর ভেতরের মানে হল শরীরকে সাধনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার কথা। শুধুমাত্র দীক্ষিত সাধকরাই এর ভেতরের অর্থটা বুঝতেন। কি চমৎকার একটা কৌশল! তার মানে এটা এক ধরনের কোড ল্যাঙ্গুয়েজ ছিল। বলা যেতে পারে, কিন্তু এই ভাষাটা যে আসলেই প্রাচীন বাংলা, সেটা প্রমাণ করাটাও একটা বড় চ্যালেঞ্জ ছিল। কেন? অন্য ভাষার মানুষরাও কি দাবি করেছিল? হ্যাঁ, অনেকেই বলছিলেন এটা হিন্দি, উড়িয়া বা অসমিয়া ভাষার আদিরূপ।
তাহলে এই বিতর্কের অবসান হলো কিভাবে? কে প্রমাণ করলেন যে এটা সত্যিই বাংলা? এই বিরাট কাজটা করেন ভাষাবিজ্ঞানী ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি তার বিখ্যাত বই দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মানে ওডিবিএলে একেবারে চুলচেরা ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ করে দেখিয়ে দেন যে চর্যার ভাষার গঠন, এর শব্দ, বিভক্তি সবকিছুই প্রাচীন বাংলার নিদর্শন। তার মানে তিনিই আমাদের ভাষার জন্মসনদটা খুঁজে বের করেছিলেন। এক কথায় হ্যাঁ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই মতকে সমর্থন করে এর ভাষাকে বঙ্গ কামরূপী বলেছেন। যদিও বিজয়চন্দ্র মজুমদারের মতো দু একজন পণ্ডিত একে বাংলা মানতে রাজি ছিলেন না, কিন্তু এখন প্রায় সবাই একমত যে চর্যাপদই আমাদের ভাষার শেকড়। ভাষার রহস্য তো কিছুটা পরিষ্কার হলো। এবার আসা যাক এর ভেতরের কথায়। এই গানগুলোতে আসলে কি বলা হয়েছে? এর বিষয়বস্তু কি? চর্যাপদ কিন্তু নিছক কবিতা বা গান নয়। এর মূল বিষয়বস্তু হল বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। এর মূল উদ্দেশ্য ছিল সাধনার গূঢ় রহস্যকে সংকেত রূপকের মাধ্যমে প্রকাশ করা। আচ্ছা, এই বৌদ্ধ সহজিয়ান দর্শনটা ঠিক কী রকম? এই দর্শনটা ছিল মহাযান বৌদ্ধধর্মের একটা তান্ত্রিক শাখা। এর মূল লক্ষ্য ছিল প্রচলিত আচার-অনুষ্ঠান বা বর্ণপ্রথা বিরোধিতা করে দেহকেন্দ্রিক গুহ সাধনার মাধ্যমে মহাসুখ লাভ করা। দেহকেন্দ্রিক সাধনা? হ্যাঁ, কায়া সাধনা। আর এতে গুরুবাদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো। কিন্তু এই ধর্মকথার আড়ালে কি আমরা সেই সময় সমাজটাকেও দেখতে পাই? এখানেই চর্যাপদের সবচেয়ে বড় সৌন্দর্য। এটা শুধু ধর্মের কথা বলে না, রূপকের আড়ালে তৎকালীন বাংলার সমাজটা যেন জীবন্ত হয়ে উঠেছে। বিশেষ করে সমাজের নিম্নবর্গের মানুষ, যেমন ডোম, শবর, চণ্ডাল, তাঁতি, শৌণ্ডিক, তাদের জীবনযাত্রার বাস্তব ছবি বারবার উঠে এসেছে। অসাধারণ। তার মানে ধর্ম আর সমাজ যেন একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আচ্ছা, সাহিত্য হিসেবে এর মান কেমন ছিল? সাহিত্য হিসেবেও এটি অত্যন্ত উঁচুমানের। প্রথমত, এগুলো সবই ছিল গীতি কবিতা। প্রতিটি পদের শুরুতেই রাগের নাম উল্লেখ আছে, যা প্রমাণ করে এগুলো সুর সহযোগে গাওয়া হতো। আর এর ছন্দ? আমরা যে এখন বাংলা কবিতার ছন্দ পড়ি, তার সাথে কি কোনো মিল আছে? খুব ভালো একটা প্রশ্ন। আধুনিক ছন্দের বিচারে চর্যাপদের ছন্দকে মূলত মাত্রাবৃত্ত হিসেবেই ধরা হয়। এই তথ্যটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ। মাত্রাবৃত্ত? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে অধিকাংশ পদ ১৬ মাত্রার পাদাকুলক ছন্দে রচিত। আর অলঙ্কার বা ভাষার সাজসজ্জা? সেটার ব্যবহারও ছিল দুর্দান্ত। রূপক, উপমা, উৎপ্রেক্ষা, অনুপ্রাস এইসব অলঙ্কারের সার্থক প্রয়োগ পদগুলোকে সাহিত্যিক সৌন্দর্য দান করেছে। আপনি বলছিলেন প্রবাদ প্রবচনের কথাও? হ্যাঁ, চর্যাপদে মোট ৬টি প্রবাদ বাক্য পাওয়া যায়, যা বাঙালির হাজার বছরের অভিজ্ঞতার ধারক। যেমন, আপনা মাংসে হরিণা বৈরী। ওয়াও! হরিণ তার নিজের মাংসের কারণেই নিজের শত্রু। এটা তো আজকের দিনও সমানভাবে সত্যি। ঠিক তাই। বা ধরুন, হাঁড়িতে ভাত নাহি নীতি আবেশী, মানে হাঁড়িতে ভাত নেই অথচ প্রতিদিন অতিথি আসছে। আর দোহেল দুধও কি ভেন্টে সামায়? হ্যাঁ, মানে দহন করা দুধ কি আবার গাভীর বাটে ফিরিয়ে নেওয়া যায়? এই প্রবাদগুলো প্রমাণ করে যে বাঙালির হাজার বছরের অভিজ্ঞতা আর স্মৃতি এর মধ্যে জমা হয়ে আছে। তাহলে পুরো আলোচনাটা শোনার পর যদি আমরা চর্যাপদের গুরুত্বকে সংক্ষেপে বুঝতে চাই, তাহলে সেটা কি দাঁড়াবে? এর গুরুত্বকে আমরা ৩টে দিক থেকে দেখতে পারি। প্রথমত, ভাষাতাত্ত্বিক গুরুত্ব। এটা আমাদের মাতৃভাষার জন্মসনদ, বাংলা ভাষার হাজার বছরের পুরনো অস্তিত্বের প্রমাণ। দ্বিতীয়ত, সাহিত্যিক গুরুত্ব। অবশ্যই চর্যাপদ বাংলা সাহিত্যের মরুনি বা আধ্যাত্মিক ধারার পথ প্রদর্শক। এর রূপকধর্মী ভাষা পরবর্তীকালের সাহিত্যকে, যেমন বৈষ্ণব পদাবলী বা বাউল গানকে দারুণভাবে প্রভাবিত করেছে। আর শেষটা হলো এর ঐতিহাসিক ও সামাজিক গুরুত্ব। হ্যাঁ, এবং এটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। চর্যাপদ শুধু সাহিত্য নয়, এটা হাজার বছর আগের বাঙালির সমাজ, অর্থনীতি, পেশা, খাদ্যাভ্যাস এবং সংস্কৃতির এক প্রামাণ্য দলিল। একটা কথা ভাবুন, যদি চর্যাপদ আবিষ্কার না হতো, তাহলে আমাদের সাহিত্যের ইতিহাস প্রায় ৩৫০ বছর পর থেকে শুরু হতো। একদম। চর্যাপদ এক লাফে আমাদের ইতিহাসকে অনেকখানি এগিয়ে দিয়েছে। অসাধারণ এক আলোচনা। আজকের আলোচনায় আমরা চর্যাপদের আবিষ্কার, রচনাকাল, রচয়িতা, ভাষা, বিষয়বস্তু এবং বাংলা সাহিত্যে এর গুরুত্ব নিয়ে বিস্তারিত জানলাম।
এটা কেবল বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শনই নয়, বরং হাজার বছর আগের বাঙালি জীবনের এক জীবন্ত প্রতিচ্ছবি। একদম। আমাদের পরবর্তী লেকচারে আমরা বাংলা সাহিত্যের মধ্যযুগের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা শুরু করব। সেই আলোচনা শোনার অপেক্ষায় থাকব। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এ ধরনের লেকচার নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। এই ছিল জ্ঞানালাপ আর্কাইভ।